চেয়ারম্যান জন অধিকার পার্টি আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি মনিরুল ইসলাম রবি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে এত আলোচনা সমালোচনা বিশেষ করে এই কয়দিন থেকেই যেদিন থেকে তারেক রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস থেকে শুরু করে এখন পর্যন্ত তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। ইভেন ওনার এবার কেয়ার হসপিটালে যখন উনি ছিলেন বা এখনো আছেন সেখানেও পাহারাদার নিয়ে কথা উঠেছে। কেন এত পাহারা উনি আসলে বেঁচে আছেন কিনা এমন প্রশ্ন উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন আজকে বলা হলো লন্ডনে উনি আসছেন, যেকোনো সময় উনি লন্ডনে রওনা দিবেন। তো সেখানে ওইসব গুজব এখন মিথ্যে হয়ে গেছে। আরেকটা তারেক রহমানকে নিয়েও গুজব হয়েছিল যে উনি উনার কুকুরের পাসপোর্ট করানো হয়েছে, সরি উনার বিড়ালের পাসপোর্ট করানো হয়েছে এবং উনি যেকোনো সময় রওনা দিবেন এবং এমন সময়ও দিয়েছে, অনেকে সময় বেঁধে দিয়েছে যে বৃহস্পতিবারে উনি এসে নামবেন। তো এরকম তো এইসব গুজব কেন হচ্ছে আসলে তারেক রহমান এবং খালেদা জিয়াকে ঘিরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে বিজ্ঞ দুই আলোচক এবং আমাদেরকে আপনার মাধ্যমে যারা দেখছেন শুনছেন দেশে প্রবাসে সকলকে আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। আজকে যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, শুনেন, $2-1 কামাই করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, এই $2-10 পাবেন এই আশায় আপনারা যেভাবে একটা পরিবারকে নিয়ে আলোচনা সমালোচনা গসিপ করছেন, আমি একজন সাধারণ নাগরিক বাঙালি হিসাবে, আমার জন্ম এই দেশে, আমার পাশের বাড়ির লোকটা যদি শত্রুও হয়, সে যখন মারা যায় তার জানাজায় আমরা অ্যাটেন্ড করি, তার পরিবারের সদস্যদেরকে আমরা সান্ত্বনা দিই। আমাদের সাথে তাদের সাথে যে বিবাদ ছিল সে কথাটা কিন্তু আমরা তখন মনে রাখিনি। একমাত্র ব্যতিক্রম এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক এবং বিদেশে প্রবাসে বসে কিছু লোক আছে যারা নাকি এই সমস্ত গসিপকে উস্কানো দিচ্ছে, এই সমস্ত আপনার বিষয়গুলিকে বারবার নিয়ে আসছে। একজন মানুষ মুমূর্ষু অবস্থায় আছে, উনি ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সার্ভাইভ করার চেষ্টা করছেন। আল্লাহর রহমতে সবাই দোয়া করছে। যেখানে সৌদি আরবে মক্কা শরীফে তার নামে সাদেকা হচ্ছে, সেখানে মিলাদ হচ্ছে, সেখানে যেখানে মিলাদ হওয়ার কথা না, দোয়া হচ্ছে। সৌদি আরবে সিস্টেমও নেই, তারপরও হচ্ছে। শত শত হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করছে। সারা জাতি আজকে তার জন্যই মানে হৃদয় ভারাক্রান্ত ভাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র সবকিছুর উঠতে উঠে। কিন্তু আমরা তো সেখানে এই যে জামাতের নেতা শিশির মনিরকেও বলতে শুনলাম যে মায়ের এই পরিস্থিতিতে উনি যদি তারেক রহমানের জায়গায় হতেন তাহলে উনি যে কোনো সময় ছুটে আসতেন। মানে শুধু তো ইউটিউবেরা বলছে তা তো না, মানে রাজনীতিবিদরাও তো বলছে। উদাহরণ হিসেবে আমি ভাই আপনাকে ক্লিয়ার করছি যে ইউটিউবাররা এবং সোশ্যাল মিডিয়া এবং কিছু লোক যারা এগুলি করছেন দেশে এবং বিদেশে, এ কথাটা তো আমি বলছি, তারা এইভাবে মনে হয় কোনো সিচুয়েশন ফেস করে নাই। ওদের বাপ মা নাই, মরে নাই বা অসুস্থ হয় নাই, ওগো ভাই বোন মরে নাই, অসুস্থ হয়নি, ওরা মনে হয় আল্লাহ প্রদত্ত ফেরেস্তা, ওদের আমাদের মতো মানুষ না, যার কারণে তারা এই সমস্ত বলতে পারছে বা বলছে। যদি একজন মানুষ হয়, আমি হিন্দু হলাম না মুসলমান হলাম সেটা ধর্মের ব্যাপার, তা আগে তো আমাকে মানুষ হতে হবে। আমরা তো মানুষই হতে পারিনি। যদি মানুষ হতে পারতাম তাহলে এত বড় বড় ডিগ্রি সার্টিফিকেট ধারী লোকেরা যে ভাষায় এখন একটা পরিবার একটা ক্রাইসিস পিরিয়ড আপনার পার করছে, তাদের পাশে সবাই দাঁড়াচ্ছে, সারা পৃথিবীর মানুষ দাঁড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ওনার পাশে এসে দাঁড়াচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন, ওনার জন্য সহযোগিতা করতেছেন। সেখানে আমরা গুটি কয়েক লোক ধান্দাবাজি করার জন্য যে কথাগুলি বলতেছি, এগুলি কি বলার সময় ছিল না? গোলাম আজম মতো মারা গেছিল, নিজামী সাহেব মারা গেছে, সাইদি সাহেব মারা গেছে, আরো বাংলাদেশের জিয়াউর রহমান মারা গেছে।
কত মানুষ মারা গেছে। আমরা কি সেই সময় এই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, বাড়ি পোড়ার মধ্যে বাগুন পোড়া খাওয়া, বাগুন পোড়া দিয়ে ভর্তা খাওয়া, এই ধরনের লোকদের তো জাতি এদের কাছ থেকে এটা আশা করে না। কিন্তু এগুলি সাধারণ লোকরা হয়তো বা বললে বলতে পারে, কিন্তু যারা বলছেন এখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা তারা সবাই ডিগ্রিধারী, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। এরা এই সমস্ত কাজগুলি করছে। এটার জন্যই আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। এছাড়া আর আমাদের বলার কিছু নাই। কারণ ওনারা যেভাবে বলে সে ভাষায় আমরা বলতে পারি না। আমার নেত্রী খালেদা জিয়া বলছেন যে আমি প্রতিহিংসা রাজনীতি করব না। উনি কখনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন। এই বাংলাদেশের একজন শীর্ষ আলেম আছে মামুনুল হক, সে বলছে যে আধা ঘন্টা পর্যন্ত আমি ওনার সাথে কথা বলছি, ওনারা যে কষ্ট দিছে হাসিনা এগুলি আমি মনে করাই দিছি বারবার। তিনি একবারও হাসিনার নাম উচ্চারণ করেন এবং এই কষ্টের কারণে তিনি পাল্টা কিছু করবেন এরকম কোনো বক্তব্য দেন। একজন মহান মানুষ, সেই দলটা আমরা করি, আমরা সেটা চিন্তা করি। গোলাম আজম সাহেবের জানাজা তো আমরা লাইন দিয়ে দাঁড়াইছিলাম, 2 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম। এটা একটা মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব। সুযোগ আছে আমি যাব এবং সেটা করব। তা আপনারা সেই পথে না, এটা আপনারা যে ভাষাগুলি ইউজ করছেন এই পরিবারকে নিয়ে, একটা পরিবার দুস্থ পরিবার এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশে মুসলিম পরিবার হলো জিয়া পরিবার। যারা এই 17 বছর যত কষ্ট আমরা করেছি বা যত কিছুই জেল জুলুম যাই বলি না কেন, এই পরিবারের চেয়ে বেশি নির্যাতিত পরিবার বাংলাদেশে একটাও নেই। এই জন্যই বললাম যে ব্যক্তি হিসাবে ইলিয়াস আলী গুম হয়ে গেছে, কিন্তু একটা পরিবারই পুরো গুম হয়ে গেছে। সেটা হলো বেগম খালেদা জিয়া। উনি স্বামী হারাইছেন অল্প বয়সে, ওনার সন্তান হারাইছেন, আরেক সন্তান চিকিৎসার জন্য বিদেশে পড়ে আছে। 7.5 বছর উনি কারাগারে থাকলেন এবং উনি কারো সাথে মাথা নোয়ালেন না, কারো কাছে উনি আপোষ করলেন না। তিনি দেখেন, আপনি খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন তখন তার যে তারেক রহমান সম্বন্ধে বা কোকো সম্বন্ধে আপনারা বলছেন, তখন তারা নাবালক শিশু। আমাদের কর্মীদের চাপে একজন গৃহিণী সেদিন রাস্তায় আসছিল কি জন্য? গণতন্ত্রের জন্য। স্বৈর শাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল, সেজন্য উনি আমাদের সাথে এসে 9 বছর এই রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপোষ করেননি। 86 সালে আওয়ামী লীগ এবং এই জামাত এরশাদের সাথে একসাথে নির্বাচন করেছে। সেই নির্বাচনকেও সাহসিকতার সহিত বেগম খালেদা জিয়া বয়কট করেছেন, সেই টোপেও উনি যাননি। আজকে আপনারা বলছেন তিনি যদি ওনার সুখী চাইতেন, এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে পালায় গেছে প্লেন উঠে ভাই বোন লিয়ে 14 গোষ্ঠী লিয়ে, উনিও তো ইচ্ছা করলে ছেড়ে যাইতে পারতেন, কিন্তু উনি আপোষ করেন নাই বলেই তো আজকে ওনাকে এই কষ্টদায়ক পরিস্থিতি ফেস করছে এই পরিবার। বিচ্ছিন্ন ভাবে এক এক জায়গায় এক একজন অবস্থান করছেন, কেউ কারো কাছে আসার সুযোগও পাচ্ছেন না। সেই পরিবারটাকে নিয়ে আমরা যে গসিপ করছি, যে গুজব করছি, আমি আপনারা বিবেকশীল মানুষ, আপনার কাছে আমি প্রশ্ন করি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া উনি তো সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন। এই 75-এ শেখ মুজিবুর রহমান কালোয়ানের মাধ্যমে এদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে গিয়েছেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে সে রাজনীতিকে ওপেন করেছে। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, সেটাকে উনি একাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় পদ্ধতিতে সরকার গঠন করে দিয়েছিলেন। তো গণতন্ত্রের প্রতিটি ছাপে, প্রতিটি অংশে, স্বাধীনতা থেকে আরম্ভ করে এই পর্যন্ত এই পরিবারের যে কন্ট্রিবিউশন, যারা আজকে আপনারা গসিপ করছেন, যারা আজকে আপনারা বিভিন্ন রকম কথা বলছেন, একটা উদাহরণ আপনার পরিবার বা আপনাকে নিয়ে উপস্থাপন করার মতো ব্যক্তি আপনারা, এই দেশ রাষ্ট্র এবং এই মানুষের কল্যাণে আপনাদের শ্রম আছে, ত্যাগ আছে, রক্ত দেওয়া আছে। একটা পরিবারের একটা আইডেন্টিটি দেন, হ্যাঁ পারবেন।
গণজাগরণ মঞ্চ করছেন, এখন আবার এই কি জানি কয় এই নতুন যে নতুন নতুনের কেতনুরে সেই দলেও আপনারা আছেন। তা আপনাদেরকে আমরা কিভাবে চিন্তা ভাবনা করবো বলুন? জি, সেজন্য বলছি অনেক যে ধন্যবাদ। ভাই, না সেজন্য বলছি আপনাদেরকে, দেখেন এগুলি যে তো একটা বিপদগ্রস্ত মানুষ যখন বিপদে পড়ে যায়, একটা পরিবার বিপদগ্রস্ত হয়ে যায়, হোক না সে সূত্র, সেই সময়টা তার পাশে থাকাটা তো একটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ নিজেও বলেন, আমার নবীও এই কথা বলছে। আমার নবী ইহুদিদের পর্যন্ত সহযোগিতা করছে, নাসারাদেরকে সহযোগিতা করছে, ইতিহাস আছে। আমরা এখান থেকে কেন শিক্ষা নিই? আমাদের অসুবিধাটা কোথায়? সেহেতু আমি আপনাদেরকে আপনার মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এখনো এই সমস্ত চর্চা করছেন তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, বিনয়ের সহিত অনুরোধ করছি, বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনি যত বড় হেডেমালাই হন না কেন, আর যত শক্তিশালী লোকই হন না কেন, আর যতই আপনি মিডিয়াতে পরমাকাঙ্ক্ষশীল মানুষ হন না কেন, আপনাদেরকে আমরা বলবো এই পথ পরিহার করেন, এর পরিণতি কিন্তু খুব ভালো হবে না। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মেজর ইমরান আপনার কাছেও শুনতে চাইবো যে তারেক রহমান দেশে আসলো কি না আসলো সেটার প্রভাব বিএনপির উপরে পড়বে। কিন্তু আমরা অন্য দলকে বলতে শুনছি অনেক কথা যে তারেক রহমানকে নিয়ে অনেক সমালোচনা করছে। আ এটাতে আপনার কি মনে হয়? যে এটাতে অন্য দলের এত কি আসে যায়? বরং বিএনপিকে নিয়েই তো সমালোচনা করছে। বিএনপি যদি দল হিসেবে পেছনে পড়ে যায় বা বিএনপি যদি কোনো সমস্যা হয়, সেটা বিএনপি বুঝবে। কিন্তু তারেক রহমানকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা অন্য দলের? আ আপনার কাছে একটু শুনতে চাই আপনি কি মনে করেন? মাইক্রোফোনটা অন করে নিবেন। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ। আপা, হুম। আপনার প্রশ্নটা একটু যদি রিপিট করতেন, আমার একটু শুনতে আচ্ছা, সমস্যা আমি হতো। বলি যে সব দলই তো বিএনপিকে নিয়ে সমালোচনা করে। বিএনপি চাঁদাবাজ দল, বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি জিততে পারবে না। বিশেষ করে জামাত খুবই কনফিডেন্ট যে বিএনপি জামাতে একমাত্র ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে তারেক রহমান যদি না আসে, দেশে না ফিরে, সেটা তো তাদের জন্য ভালো। অন্যান্য দল যারা সমালোচনা করছে তাদের জন্য সুখবর বা ভালো। তারপরেও তারা তারেক রহমানের আশা নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা? মানে যদি ক্ষতি হয় তাহলে বিএনপির ক্ষতি হবে। সমালোচনা করলে বিএনপি মানে ক্ষতিগ্রস্ত হলে বিএনপি হবে, সমালোচনা করলে বিএনপি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে জামাতকে আমরা দেখছি যে তারেক রহমানের আশা নিয়ে যেসব কথা বলছে বা অন্যান্যরা যেগুলো বলার চেষ্টা করছে তাদের সাপোর্টাররা সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন? কেন তারেক রহমানকে নিয়ে এত সমালোচনা? এবং এই যে খালেদা জিয়া বেঁচে আছে কি নেই সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের গুজব দেখতে পাচ্ছি। কারা আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে এগুলো করছে? আসলে আপা, কি তারেক রহমান তো ইজ এ বিগ কনসার্ন। সে তো আসলে ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে। আপনি সে যদি আপনি মনে করেন, খালেদা জিয়া তো আমরা যে অবস্থায় জানি, আমি যতটুকু স্বাস্থ্যের যে অবস্থা, তারপরে যে সমস্ত ব্রিফিং শুনলাম দেখলাম, তারপরে ক্লিনিক্যালি ডেডই বলে অনেকে। এখন হয়তো লাস্ট টাইম ট্রাই করতেছে নিয়ে যাবে দেশের বাইরে, এটা হলো মানে শেষ ইয়া। তা এখন তারেক রহমানের এই যে সমালোচনা করা আসতেছে না, মাকে দেখতে, এগুলি নেগেটিভ মেসেজ ছড়াচ্ছে। যে এগুলো তারে এখনো তারা দাঁড়ে, বিএনপির পপুলারিটি বেশি আমি যেটা বুঝি, এবং বিএনপির ভোটও বেশি, কোনো সন্দেহ নাই এতে। হ্যাঁ, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে। একটা বড় দলের যত মানুষ বেশি হবে একটা পরিবারে, যদি বিএনপি একটা রাজনৈতিক পরিবার হয়, সেই পরিবারে তো লোক সংখ্যাও বেশি, সুতরাং সেখানে ভুল ত্রুটিও বেশি থাকবে, আবার তাদের প্রভাবও বেশি। বিএনপি প্রতিটি ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ যেভাবে ছিল। এখন আওয়ামী লীগের চলে যাওয়ায় পুরো মাঠ খালি হয়ে গেছে। এখন বিএনপি হলো নাম্বার ওয়ান, একেবারে লিডিং এ, কম্পিটিশনে তার কাছে আসলে এখন তো কেউ নাই। তো ওখান থেকে জামাত
অনেকটা এগিয়ে আসছে, তাদের পপুলারিটি হয়তো তারা বাড়ছে বা ভোট বাড়ছে, সিট সংখ্যা কতটুকু বাড়বে সেটা পরের কথা। তবে আমার যদি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার প্রতি সবাই শ্রদ্ধাশীল। এটা কোনো দলের আওয়ামী লীগ বাদে আমি কাউকে শুনি নাই ম্যাডামের ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা বা ইয়া। সবাই তারে প্রচন্ড রেসপেক্ট করে এবং সেই যে সিনিয়র মোস্ট লেডি রাজনীতিতে আপনি যদি বলেন, ডক্টর ইউনূসের বয়স বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের যে অবদান, গণতন্ত্র পুনরুদ্ধার, তারপরে ধরেন স্যাক্রিফাইস এবং সততা, সাহস, এটা খালেদাদের উপরে তো কেউ নাই এদেশে। সুতরাং খালেদা জিয়ার মতো নেত্রীকে আমরা শ্রদ্ধা করতেছি, আমি ছেলে হলে চলে আসতাম, আমি এটা করতাম ওটা করতাম, মানে কি? অর্থাৎ তারেক রহমানকে এখানে খাটো করা বা তাকে সে যে একটা ছেলে হিসাবে মানে ওই রকম মায়ের প্রতি যে মায়ের ডাক, একটা কথা আছে না, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প করেছিলাম ছোটবেলায়, তো উনি নদী সাঁতরিয়ে মায়ের অসুখের কথা শুনে চলে আসছে। এখন এইটা হলো বাঙালি আবেগপ্রবণ জাতি, ইমোশন তৈরি করার জন্য রাজনীতিতে এগুলি বলে, এটা কোনো নতুন কিছু না। তবে খালেদা জিয়ার ব্যাপারে ব্যক্তিগতভাবে সবাই খুবই রেসপেক্টফুল। আমি আওয়ামী লীগের ব্যাপারটা শুধু আমি এখানে অনুল্লেখ রাখবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, জাতীয়তা কোনোটাই করি না। তবে আমি ম্যাডাম খালেদা জিয়াকে আমার চাকরি জীবনে 2বার পেয়েছি, আমি সরাসরি পেয়েছি। আমি অধিনায়ক হিসেবে ছিলাম বাংলাদেশ রাইফেলসে, তারপরে আমি ওনার ইতেও ছিলাম, এই যে যেগুলি 21শে নভেম্বরের ছাড়াও কিছু হয়, মুক্তিযোদ্ধাদের কিছু অনুষ্ঠান হয়, 16ই ডিসেম্বর, এগুলিতে আমি কাছাকাছি দেখছি। তো ওনার প্রতি রেসপেক্ট, আমাদের যে যাই বলুক বা যতটুই প্রোপাগান্ডা হয়েছে আপনি দেখেন স্বৈরাচার হাসিনার আমলে, এগুলো মানুষ বিশ্বাস করে না এবং আমি কখনোই করিনি। এবং আমি এমন কিছু না যে ওনার কাছ থেকে কোনো বেনিফিটও নেইনি, অনেকেই নেয়নি, আমরা ধারে কাছেও যাইনি, উই হ্যাভ নেভার কন্ট্যাক্টেড, যে দরকারই নেই আমার। বাট অ্যাজ এ লেডি, উনি যেহেতু অনেক উপরে, ওনার পপুলারিটি বিশাল ব্যাপার, ওনার আশা ছেলে, এটা কেমন ছেলে, তো এইটা একটা মানে আসলে সমালোচনা করার কারণ এটা, কারণ তারেক রহমান তো তারপরে, তো কেমন ছেলে ও এমন একটা মা পেলো, ওর মাকে দেখতে আসলো না, এরকম এরকম। এখন আমরা তো তারেক রহমানের পরিবারের সবকিছু জানি না, তবে একটা জিনিস জানি, তারেক রহমান হি ইজ নট ফিলিং ইনসিকিউরড। এবং সে দেখেন একটা এই দেশের তো, আমি এখন আমার তো ওই বললাম না, উপরে থুতু ছিটালে নিজের গায়ে থুতু পড়ে। আমাদের সেনাবাহিনীর ডিজিএফআই এর কিছু লোকজন, এই অসভ্য কতগুলো ইতর, যারা অন 11-এর পরে এই যে করছে, এই যে তারেক রহমানের উপরে শারীরিক অত্যাচার করছে, আরো অনেকের উপরে করেছে, তো এইগুলি তো একটা প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে, তার তো আসলে আত্মসম্মান বোধ ছিল, কোনো কিছুই তো তারা ওইভাবেই করে না। তো ওরাও ধ্বংস হয়ে গেছে এবং এই যে পরিবারটাকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে, বা বিএনপি রাজনীতি, কিন্তু বিএনপি রাজনীতি কিন্তু এখনো টিকে আছে, ভুল ত্রুটি আছে, এখানে অনেক গাদ্দারও জন্ম হয়েছে, এখানে অনেকে ডিজিএফআই এজেন্টও আছে। এখন এই দেশের রাজনীতিতে জিয়া পরিবার যদি শেষ করতে পারে, মানে তারেক রহমান খালেদা হয়তো চলে যাবে, যদি এরকম আল্লাহ না করুক, আল্লাহ হায়াত রাখছে কি রাখেনি আল্লাহ ভালো জানে, যে অবস্থা আমরা খুবই আশঙ্কার মধ্যে আছি, আমরা দোয়া করি। কিন্তু এখন এর মধ্যেও রাজনীতি হচ্ছে যে কিভাবে তারেক রহমানকে ছোট, তারেক রহমান রাজনীতিতে অনেকটা দূরদর্শিতার পরিচয় হয়তো দিতে পারছে কি পারে না, সেটা ইতিহাস সাক্ষ্য দিবে এবং তার দলের লোকজন বিচার করবে, তারা রাজনীতির মাঠে কি করে, রেজাল্ট আগামী কেমন হয়, এটার উপরে নির্ভর করে। ক্যান্ডিডেট নির্বাচনে অনেক কিছু আপনার কাছে কি মনে হয় যে তাদের অবস্থা, ধরেন বিএনপির অবস্থা যদি নড়বড়ে হয় তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে, এরকমটা জামাতও আশা করছে, অনেকেই আশা করছেন যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে? আপা এবারে একটু ক্যালকুলেশন আলাদা হবে, এখানে জামাতের সিট বাড়বে, আমি এটা আগে বলেছি অন্য অনুষ্ঠানে, সিট বাড়বে এবং 60 থেকে 80 হতে পারে। তবে এককভাবে জামাত আসবে বলে মনে হয় না আমার কাছে। আর এখন যারা পাশে আছে, ধরেন
এনসিপির ইনফ্লুয়েন্স থাকবে, কিন্তু এনসিপি সিট ওইরকম পাবে না। এখন এনসিপির মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আছে, তাদের মধ্যেও বিভক্তি দেখা গেছে, এবং নতুন দলও করতে গিয়েছিল এর মধ্যে, এবং কেউ বিএনপির সাথে সম্পর্ক তৈরি করতে, কেউ আবার ওই যে জামাতের সাথে সম্পর্ক রাখতেছে তাদের ব্যক্তি স্বার্থে। তো এখানে জামাত এককভাবে দল রাজনীতিতে মানে ক্ষমতায় আসবে বা এরকম সংঘর্ষতা পাবে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমরা মানে কিছুটা হলেও তো অনগ্রাউন্ডে ঘুরি। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট ম্যাক্সিমামই ভালো সিলেকশন, ব্যক্তিগতভাবে যত কিছুই ৭১-এর লাগাক, কি বলে ওই যে একটা, ওটা তো ৭১-এর তো কেউ এখানে নাই, এখানে সবই ৭১ পরবর্তী, বা তাদের মধ্যে রাজাকার আলবদর কেউ নাই। যেগুলো ছিল মারাই গেছে বা ফাঁসি হয়েছে, বিচার হয়েছে, তারাও নেতৃত্ব, জামাত আলো মানে বাম রাজনীতি লোক চলে আসছে। সুতরাং জামাতের মানে যাই বলুক, যেটা সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে এককভাবে আমি মনে করি না, তবে আসন সংখ্যা বাড়বে নিঃসন্দেহে। এখন কি আতাত হয়, কি অ্যালায়েন্স হয়, এটা আমরা জানি না। তবে বিএনপির নেতাদের কিছু কথাবার্তা, কালকে না পরশু কিছু নেতাদের কথাবার্তা শুনলাম, এগুলি না বলাই ভালো হয়। ওনারা আরো মানে অন্যভাবে এগুলির হ্যান্ডেল করা উচিত, কৌশলী জবাব দেওয়া উচিত, বা নীরব থাকা উচিত আমি মনে করি। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি ইসমাইল সম্রাট আপনার কাছে শুনতে চাইবো, বিএনপি আগে ২৩৭ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে, একটি যদিও স্থগিত করা হয়েছে, সেই একটি সহ আজকে ৩৬টি আসনের মানে প্রার্থিতা ঘোষণা করেছে। তা আপনার কি মনে হয় যে বিএনপি যে প্রার্থী ঘোষণা করেছে তাতে করে জামাত লাভবান হবে? কিন্তু অনেকে বলছে জামাত অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে তাদের প্রার্থী, যদিও তারা পিআর নিয়ে কথা বলছিল, মাঝে গণভোট নিয়ে কথা বলছিল, কিন্তু প্রার্থীটা ঘোষণা করে রেখেছিল আগে থেকে। তো সেই তুলনায় জামাতের অবস্থান মাঠে ভালো, এটা অনেকেই বলছেন। এই প্রশ্নটা থাকলো, এবং সাথে তারেক রহমানকে নিয়ে কেন এত সমালোচনা রাজনৈতিক মহলে, বিশেষ করে অন্য দলগুলো কেন এত সমালোচনা করছে? মানে তারেক রহমানকে হেয় করার জন্য, বিএনপিকে ছোট করার জন্য, নাকি বিএনপিকে মানে -2 এর একটা আলোচনা যে চলছিল সেটার জন্য? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপা আপনাকে এবং আমার সাথে যে সহ-আলোচক বিন্দু এবং আমাদের এই শোটা যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে আমাদের সবারই এই মুহূর্তে হৃদয়টা খুবই ব্যথিত, এবং আমরা অন্য প্রসঙ্গে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এই মুহূর্তে আমাদের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থায় আছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তো আমি মনে করি যে আসলে আমরা এই মুহূর্তে আমাদের সবার পক্ষ থেকে আমরা ওনার যে সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমরা কামনা করছি। যে এই মুহূর্তে বাংলাদেশের যে সংকটময় অবস্থার মধ্যে আছে, এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের একজন অভিভাবক খুবই প্রয়োজন, এবং পরীক্ষিত অভিভাবক। সেই অভিভাবক এই মুহূর্তে খালেদা জিয়া ছাড়া আসলে ওইভাবে, মানে তিনি এখন বিএনপির নেত্রী না, বাংলাদেশের অভিভাবক। অলরেডি সবাই মেনে নিয়েছেন, বাংলাদেশের মুরব্বী। আমি মনে করি যে উনার সুস্থতার মধ্য দিয়ে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করছে। তো এটা আমি মনে করি সবার কাছে, এজন্য আমরা সবাই একটু চিন্তিত যে আসলে আগামী বাংলাদেশ কি হবে, বাংলাদেশের সত্যিকার অর্থে কোন দিকে যাবে, নির্বাচন কোন দিকে যাবে, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা কোন দিকে যাবে, সবকিছু কিন্তু বেগম খালেদা জিয়ার উপর নির্ভর করছে অনেকাংশে এই মুহূর্তে। তো সেজন্য আমি মনে করি যে এই মুহূর্তে যেহেতু তিনি একটা বাংলাদেশের জনপ্রিয় গণতান্ত্রিক একটা দলের চেয়ারপারসন, সেজন্য ওই দলকে এই মুহূর্তে সবচেয়ে বেশি গণতান্ত্রিক হতে হবে এবং মানুষের ভাষা বুঝতে হবে। মানুষ যে ভাষায় কথা বলতে চায়, বড় দল হিসেবে স্বৈরাচার খুনি হাসিনার পতনের পরে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব যে কোনো ভাবে এখন বিএনপির উপর আসছে, বিএনপির উপর বর্তায়। তো সেই জায়গায় বিএনপির সাথে যারা শরিক দল ছিল দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, যারা বিএনপির ডাকে সাড়া দিয়েছে, যুগপৎভাবে প্রোগ্রাম করেছে নিজ নিজ অবস্থান থেকে, আমি মনে করি বিএনপি তাদের সকলের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সম্মান প্রদর্শন করবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে। তারা তাদের অনেক প্রার্থিতা প্রত্যাহার করবে। যুগপৎ এই নেতাদের এবং যুগপৎ রাজনৈতিক দলের প্রতি যে তাদের যে দায়বদ্ধতা, তাদের যে সম্মান, সবচেয়ে বড় কথা হচ্ছে বড় গণতান্ত্রিক দল হিসেবে ছোট দলদের প্রতি তাদের যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, আমি মনে করি সেটা বিএনপি করবে। যদিও
অনেক শরিক দল এই মুহূর্তে অখুশি হয়েছেন তাদের যে আসনে তারা নির্বাচন করতে চায় সে আসনে বিএনপি প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে। তো এটা আসলে এক অর্থে আমি মনে করি যে এই অর্থটা বহন করে। আরেক অর্থে আপনি দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে যেমন ধরেন জোটগতভাবে যে মার্কা ছিল সেই মার্কা কিন্তু এখন নেই, অর্থাৎ প্রত্যেকটা দল তার নিজেদের মার্কায় নির্বাচন করবে, নিবন্ধিত রাজনৈতিক দল। তো সেখানে আমি মনে করি যে এটা শরিকদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এটার এখন পর্যন্ত কোনো সুরা হয় নাই, আরপিওতে নতুন সংশোধন হয়েছে। তো সে জায়গায় বিএনপি কিন্তু একবারও বলে না যে আমরা যুগপৎ আন্দোলন যারা ছিল বা আমাদের শরিক দল তাদেরকে নিয়ে আমরা আসন ঘোষণা করছি। এটা শুধুমাত্র এককভাবে দল হিসেবে বিএনপি তার আসন ঘোষণা করেছে, দানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। আপনি দেখেছেন অন্যান্য দলও কিন্তু ঘোষণা করেছে, ইতিমধ্যে গণ অধিকার পরিষদ ঘোষণা করেছে, গণফোরাম ঘোষণা করেছে, বিভিন্ন দল তাদের প্রার্থী তাদের মতো করে ঘোষণা করছে। এখন নির্বাচন কেন্দ্রিক যে অ্যালায়েন্স হবে, নির্বাচন কেন্দ্রিক যে জোটবদ্ধ নির্বাচন হবে, সেখানে অনেক দল আসবে অনেক দল যাবে। তো আমি মনে করি সেটা চূড়ান্ত হবে তফসিল ঘোষণার পরে, সেটা আমি আশা করছি। এবং বিএনপির যে দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন আগে, স্বৈরাচার খুড়ি হাসিনার পতনের আগে 2023 সাল থেকে যারা আমাদের সাথে দুঃসময়ে ছিল সেই দল এবং সেই নেতাদের প্রতি আমরা সম্মান জানিয়ে প্রার্থিতা ঘোষণা করব কোথাও, আবার কোথাও থেকে উইথড্র করে নিব। এই ঘোষণাটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে আমাদের শরীরদের সাথে আলোচনা করে আমরা কোথাও প্রার্থিতা ঘোষণা করব নতুন করে, আবার কোথাও প্রার্থিতা প্রত্যাহার করে নিব। তা আমি সেই আচরণ আমি মনে করি সেই আচরণ আমরা বিএনপি থেকে আশা করছি। এবং বর্তমানে দেখুন বাংলাদেশের যে পরিস্থিতি, দেখুন বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের এই মুহূর্তে আপনি তর্কের খাতিলে বলেন আর বাস্তবতা তো আপনাকে স্বীকার করে নিতে হবে, যে কোনো ভাবে তারেক রহমানই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে ধরেন নেতা বেগম খালেদা জিয়ার পরে। এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। এটা স্বীকার করেই আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই মুহূর্তে উচিত হচ্ছে যুক্তিক সমালোচনা করা এবং অযৌক্তিক বিষয় পরিহার করা। সুতরাং সেই ক্ষেত্রে যেই যার মতো করে ব্যক্তিগতভাবে বক্তব্য দিচ্ছেন তারেক রহমানকে নিয়ে, আমি মনে করি যে এটা আসলে যারা বক্তব্যগুলো দিচ্ছেন তাদেরকে আরো একটু সচেতন হওয়া উচিত ছিল যে এই মুহূর্তে এই ধরনের বক্তব্যগুলো শোভা পায় না। এই ধরনের একটা দলের একটা দেশের নেত্রী যেখানে একবারে শয্যাশয়ী অবস্থা, জীবন মৃত্যু সন্ধিক্ষণে উনার ছেলেকে নিয়ে বা উনার পরবর্তী সেকেন্ড ইন কমান্ডকে নিয়ে এই ধরনের বক্তব্য করা, আমি মনে করি যে এটা এক ধরনের ধরেন অসুস্থ রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে বাংলাদেশে। প্রতিপক্ষকে ঘায়েল করার আমরা যে বিষয়গুলো হাসিনার আমলে দেখেছি, একই বিষয়গুলো রিপিটেড হচ্ছে। অর্থাৎ আমার পাশের প্রতিবেশী যদি তার বাড়িতে যদি আগুন লাগে, তার ঘর যদি পোড়া যায়, আমি তো তার এখন সমালোচনার সময় না, আমি হচ্ছে এখন তার ঘরের আগুনটা নিভাবো, কারণ সে আমার প্রতিবেশী। তো এজন্য আমি বলি যে প্রত্যেকটা প্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের এই কথা বোঝা উচিত যে বিএনপির সত্যিকার অর্থে বিএনপির এখন কোনো নেতাকর্মী ভালো নেই, কারণ তাদের অভিভাবক তাদের সর্বোচ্চ নেতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। তো এই মুহূর্তে অন্য বক্তব্য দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়া বা প্রাসঙ্গিক করে নেওয়া অপ্রাসঙ্গিক আলোচনাকে, আমি মনে করি এটা যারা করছেন তারা অশ্রেই তাদের ভুল বুঝবেন এবং এজন্য তারা অনুশোচনা বোধ করবেন যে সত্যিকার অর্থে আমার এই ধরনের কথা বলা ঠিক হয় নাই। কথা তো বলার অনেক সময় আছে, যখন তফসিল হবে নির্বাচনের মাঠে আমাদের কথার লড়াই হবে, আমাদের যুক্তির লড়াই হবে, প্রতিযোগিতার লড়াই হবে, অনেক কিছু এখনো বাকি আছে। কিন্তু এই মুহূর্তে আমি যদি খালেদা জিয়াকে সংকটপূর্ণ অবস্থায় রেখে যদি বিএনপি কে নিয়ে সমালোচনা করি, তারেক রহমানকে নিয়ে সমালোচনা করি, আমার মনে হয় যে এটা যৌক্তিক না, এটা রাজনৈতিক দলের একটা ধরেন সৌহার্দ্যপূর্ণ আচরণ হতে পারে না, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা বলছেন আমি তাদেরকে এখনো বলবো যে দয়া করে এই মুহূর্তে আপনারা ভালো কাজে প্রতিযোগিতা করুন এবং যৌক্তিক সমালোচনা করুন। অযৌক্তিক কোনো বিষয় বা আলোচনায় আসার জন্য আপনি একটা কথা বলবেন, এই ধরনের কথা পরিহার করতে হবে। এটাই হচ্ছে আমাদের 5 তারিখের শিক্ষা। আর একটা বিষয় দেখুন, আহ উনাকে তো মানে আগামীকাল সকাল 5টায় হচ্ছে বাইরে নেওয়ার কথা, এখনো এয়ার অ্যাম্বুলেন্স রেডি হয় না, যার কারণে হয়তো একটু লেট হতে পারে, আমরা যেটা শুনলাম। তো সত্যিকার অর্থে আসলে আমাদের এই মুহূর্তে দোয়া করা ছাড়া যে বাংলাদেশে এরকম পরীক্ষিত নেত্রী স্বাধীনতার পরে তো হয় নাই, এরপরে বাংলাদেশে আগামী 100 বছরে খালেদা জিয়ার মতো একজন নেত্রী জাতি পাবে কিনা, সেটা আমার মনে হয় যে আসলে এটা সত্যিকার অর্থে আমাদেরকে বিচলিত করছে। তো এজন্য আমরা সবাই এখন উনার জন্য দোয়া করি এবং আমরা গণতান্ত্রিক ভাবে আমাদের যে অধিকার চর্চা, আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার, আমরা তার মধ্যেই থাকি। অর্থাৎ আমরা এর বাহিরে এখন অন্য কোনো বিষয় নিয়ে বাহাস করার সময় এখনো আসে নাই। আমি জোটের আসনগুলো জোটের নেতাদেরকেও বলবো যে এই মুহূর্তে বিএনপি কে নিয়ে বা বিএনপির সাথে আমার আসনে প্রার্থী ঘোষণা করেছে, আমি অখুশি হয়েছি, ব্যাপারটা এমন না। এই কথা বলার আমার সঠিক সময় সামনে আসবে তফসিল ঘোষণার মধ্য দিয়ে। তো সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে
এবং আমাদের সত্যিকার অর্থে এখন আমাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা রক্ষা করা। আমি মনে করি যে এইটা রক্ষা করার জন্য যা যা করা দরকার আমাদের সকলকে তাই করতে হবে। এটা শুধু বিএনপির দায়িত্ব না, এটা শুধু জামাত ইসলামের দায়িত্ব না। আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি, যারা বাংলাদেশে এখনো নিবন্ধিত রাজনৈতিক দল আছেন, অনিবন্ধিত আছেন, যারা আমরা বাংলাদেশকে নিয়ে ভাবি, আমি মনে করি আমাদের সকলের উচিত যে সত্যিকার অর্থে বাংলাদেশ 5 তারিখের পরে যেই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যায় না, এখন সেই সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তো এই জন্য আমাদের সকলকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য আগামী দিনে প্রস্তুত থাকতে হবে, যেন কোনোভাবে আমাদের 5 তারিখ আমাদের হাত থেকে চলে না যায়, অন্য কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ না করে বাংলাদেশের যেই প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচনী শিডিউল, যে নির্বাচনী কালচার, সেটা যেন কোনোভাবে ব্রেক না করে অন্য কিছু যেন বাংলাদেশে না আসে। এই জন্য আমাদের সকল নাগরিককে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশের সুনাগরিক, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের সরকারের জন্য আমাদের সেই পর্যন্ত ধৈর্য সহকারে আমি মনে করি যে আমাদের অপেক্ষা করতে হবে। যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একটা সরকার হয়, সেই সরকার যদি গণতন্ত্রের বিরোধী আচরণ করে, তো তখন আমি মনে করি যে সেই সরকারের যুক্তির সমালোচনা করার জন্য স্পেস আসবে। সেই সরকার খুনি হাসিনের মতো সরকার হবে না যে একবারই সকলের টুটি চেপে ধরবে, কোনো কথা বলা যাবে না, কোনো সমালোচনা করা যাবে না, আন্দোলন সংগ্রাম করা যাবে না। আন্দোলন সংগ্রাম করার জন্য সময় সামনে অনেক আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের জন্য খালেদা জিয়ার সুস্থতা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এই দুটা ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। এটা শুধু আমাদের কোন দলের জন্য না, জন অধিকার পার্টির জন্য না, জামাত ইসলামের জন্য না, বিএনপির জন্য। কারণ আমরা তো এই দেশকে নিয়ে রাজনীতি করবো। এই দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে তো আমরা রাজনীতি করতে পারবো না। সুষ্ঠু নির্বাচন যদি না থাকে, জনগণের সরকার না থাকে, সার্বভৌমত্ব না থাকে, তো এটা আমি মনে করি যে আমাদের সকলেরই বোঝা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম রবি। আপনাদের যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে সেখানে নিজেদের মধ্যে অনেক বিতর্ক আছে। তো সেই বিতর্কের ঊর্ধ্বে জামাত কি সুবিধা পাবে কিনা? মানে জামাত নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে বলে অনেকেই মনে করেন, এবং জামাতের অবস্থান অনেক ভালো নির্বাচনের জন্য, প্রস্তুতি অনেক ভালো, সেভাবে অনেকে মনে করেন। আপনি এটা মনে করেন কিনা? আরেকটি বিষয় যেটা, খালেদা জিয়ার অসুস্থতা আসলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা সেটাও অনেকে বলছেন, আলোচনা করছেন। তা আপনার কাছে কি মনে হয় সর্বমোট যে এই খালেদা জিয়ার অসুস্থতা বা নির্বাচন নিয়ে সরকারের বিকল্প কোনো চিন্তা ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি তো সাধারণ কথা বলি না, তো আজকে যে অবস্থা আছে সেগুলিই বলবো। দেখেন, এখানে মেজর ইমরান আছে। আমি এটা বলতে চাই যে আপনারা দেখেন যে জিআরটি লাগিয়েছেন, যেখানে পৃথিবীর কোটি কোটি মানুষ হজ করতে এসে তার ছায়াতলে নিজেদেরকে ঠান্ডা করেন। তারা কেউ জানুক আর না জানুক, তাদের হৃদয়ে তো একটা দোয়া হয়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, এই যে একটা ঐতিহাসিক কার্য জিয়া পরিবার সম্পাদন করেছেন আরাফাতের মাঠে, তার বদলতে আপনি আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, রাষ্ট্রের সিনিয়র সিটিজেন, তাকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে লক্ষ কোটি হাত একটি প্রাণের জন্য প্রার্থনা করছে, সেখানে আমরা বসে বসে ফায়দা লুটছি, মজা লুটছি। এই জায়গা থেকে আপনারা বিরত থাকেন। এক লোক প্রশ্ন করছে, আমি দেখলাম যে অনেকে নাকি বলতেছে যে খালেদা জিয়া তো মারা গেছে। হ্যাঁ, স্পেসিফিকলি একজনের নামও বলেছে। আমি আসতেছি, আমি তো নাম বলি না, নাম বললে হলো বিতর্ক হয়, বুঝছেন না আপা। ফট করে আমি বললাম আর কি, স্পেসিফিকলি আমিও নামটা আপনারও আমি স্মরণ করাই দিই যে আপনি স্পেসিফিক নাম করেন না, কোনো সুযোগ নেই। আমি এটা বলতে চাই, ওনার মতো কিন্তু লন্ডনের লোকেরা এত বাটপার না হয়ে উঠতে পারেনি যারা এই গল্প করতেছে। দেখেন, আমেরিকার বোর্ডিং কার্ড, বড় কথা যে তারেক, যেটা মানে খালেদা জিয়া, আসলে খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র অভিভাবক।
এই ব্যাপারে কারোই কোনো ইয়ে নাই, মানে কোনো দলেরও কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবাই বলছে যে খালেদা জিয়া একমাত্র অভিভাবক। তো খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করতে গেলে অবশ্যই আমাদের ৫ বার চিন্তা করতে হবে। যাকে আপনারা তো করতেছেন, অসুবিধা নেই। আপনাদেরকে আমরা আরো আল্লাহ তৌফিক দেখ, আপনারা করেন, আমার কোনো আপত্তি নেই। এগুলি আজকে কদিন ধরে তো আপনাকে টক শো দেখি, আপনাকে চ্যানেল গুলি দেখি তো আপনারা কি আচরণ করেন। এইটা নিয়ে আমাদের কোনো খুব একটা অ্যালার্জি নেই, এগুলি নিয়ে আর চিন্তা করি না। তবে আমি বলি যে শুনেন, আপনি বাংলাদেশ থেকে নাইলে ওই যে লোক কইছে বা যারা কইতেছে বিভিন্ন চ্যানেলে বসে বসে বহুত বড় বড় সাংবাদিক কয়, উড়ানি দেয়। আরে বেটা, তো বেটা ঢাকা শহরে চা খাই, আমগস্তা চাইয়া চা খাইছো একসময়, বড় সাংবাদিক। তো এরা কয় যে খালেদা যে মরে গেছে, তো খালেদা যে লন্ডন যাইব, লন্ডনে কি ডেড বডি গ্রহণ করবো? উনি কি লন্ডনের নাগরিক? এই সাধারণ একটা বিষয় আপনি একটু মনে করেন তো। সে তো লন্ডনের নাগরিক না হয়। আমার দেশে আপনি যদি মারা যান লন্ডনে, যেহেতু বাংলাদেশের নাগরিক, আপনার ডেড বডি বাংলাদেশে আসবে সৎকারের জন্য, বুঝতেই পারে। তো বেগম খালেদা জিয়া তো লন্ডনের নাগরিক না, ওনার তো দাফন কাফন লন্ডন করবো না, তো তারা ডেড বডি কেন গ্রহণ করবে? কি কারণে গ্রহণ করবে? আর বাংলাদেশ থেকে তো ওনাকে একজন অসুস্থ মানুষ হিসেবে সার্টিফাই করেছে বাংলাদেশে। বাংলাদেশের সকল মেডিকেল টিম, বিদেশি মেডিকেল টিম, সবাই, আমাদের উপদেষ্টা পরিষদ, আমাদের সকল বাহিনী এবং সকল উচ্চ পর্যায়ের লোকরা, এটা তো আনুষ্ঠানিকভাবে উনি যাচ্ছেন। এটা কি চোরাই কারবারের মাল যে ভারত থেকে গরু আনতেছি, গুলি করলো, মরে গেলাম? চোরা চালানি। এ তো রাষ্ট্রীয় ভাবে এবং যুক্তরাজ্য থেকেও একজন ডাক্তার গিয়ে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করতে, এখনই অলরেডি 4 জন আছে, 4 জন এখনো আছেন। এবং ওই ক্লিনিকে যাবেন, লন্ডন ক্লিনিকে যেখানে আপনারা চিকিৎসা নেন, ওখানে উনি যাবেন, ব্রিজ হাসপাতালে। হ্যাঁ, তো ওইখানেই যাবেন উনি। তো এখন আমার কথাটা হলো, তো এইখানে ওনাকে তো আমাদের বাংলাদেশ সরকার ডিক্লেয়ার করছে যে উনি মুমূর্ষ অবস্থায় রোগী, উন্নত চিকিৎসার জন্য উনি লন্ডন যাবেন। এবং ব্রিটিশ রাষ্ট্রদূত পোপ গতকালকে ম্যাডাম জিয়াকে দেখেছেন, এবং যে ডাক্তাররা লন্ডন থেকে এসছে তাদের সাথে উনি বৈঠক করেছেন। বাংলাদেশে যে ব্রিটিশ রাষ্ট্রদূত আছেন উনি, এবং ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন। কালকে ব্রিটিশ গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে, দেওয়ার পরেই এই আয়োজন করা হয়েছে এবং ওনার উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে পাঠানো হচ্ছে। কারণ আপনি বসে $2, $5 আব্বা গো আম্মা গো বাইরে লইবেন, এগুলি কামাইবেন, এগুলি চরিত্রহীন মানুষ। মিয়া, এদের কোনো বিবেক বোধ আছে নাকি? ওই দিন ইয়ে কইছিল না যে কি জানি নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস কি জানি আসছিল আমাদের দেশে, নেপোলিয়নই তো। ওই যে সিজার আসছিল যে কি রাষ্ট্রে আসলাম, এই পানি দেখলাম, পানি নেই, এরকম ধরনের কি একটা আছে না উক্তি? হ্যাঁ, আলেকজান্ডার আসছিল, আলেকজান্ডারের সেনাপতি সিজার বলে, যার একটু আগে পানি দেখলাম, এখন পানি নাই, এই কোন দেশে আছি, চলো এই দেশ থেকে চলে যাই। এই হলো সেই দেশ। ওই যে শালাই কইছে, ওই শালা হলো ওই দেশের নাগরিক, যার কারণে ওদের মুখ দিয়ে সমস্ত বেফাস কথাবার্তা। হ্যাঁ, আরে যা হয় মত আল্লাহ হাতে রে ভাই, আমরা তো কেউ ফেরেশতা কুলের সন্তান না। আর সবাই তো আমরা মরে যাব, আমরা তো সবাই মরে যাব, আমরা সবাই মারা যাব না? বেগম জিয়া কি বেঁচে থাকবে নাকি? মারা যাবে না? এটা কেমন কথা হলো? জীবন মৃত্যুকে নিয়ে আপনি এই ধরনের রসিকতা করবেন কেন? করবেন ভাই? এদেশে শেখ মুজিব মরছে না? জিয়াউর রহমান মরে গেছে না? এই রাষ্ট্র তো 54 বছর চললো নাকি? আছি তো, আমরাও তো আছি নাকি? বেগম জিয়া যাবে, এই যে হাসিনা পলায় গেছে কুত্তার মতো, উনি তো কুত্তার মতো পালায় জানে, উনি তো শহীদে মরণ হবে ওনার। এ জাতির জন্য, এ রাষ্ট্রের জন্য উনি যেটা করেছেন, অনেকের 100 বছর চেষ্টা করে করতে পারবেন না। উনি ওই লোক
হাসিনার আইসিটি আদালতের বিরুদ্ধে যখন নিজামী মুজাহিদি মীর কাসিম আলীদের ফাঁসি দিয়েছিল সালাউদ্দিন কাদের, সাংবাদিক সম্মেলন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটা নিন্দা জানাইছে এবং বলছে যে এটা কালো অধ্যায়ে রচিত হলো। যে আদালতে আপনারা এগুলি করছেন এই আদালত বহাল থাকবে এবং এই আদালতে অন্যদেরও বিচার হবে, এটা উনি সাংবাদিক সম্মেলনে বলছিলেন। মীর কাসিম আলী সাহেব কাশিমপুর কারাগার থেকে ছেলের থেকে বসে ওনার ছেলের মাধ্যমে একটা চিঠি দিছিল বেগম জিয়াকে, যারা এগুলি করছেন তারা এগুলি পড়েন, ধন্যবাদ জানিয়েছিল, কৃতজ্ঞতা প্রকাশ করেছিল যে আপনি এইভাবে সাংবাদিক সম্মেলন করে আমাদের পক্ষে কথা বলেছেন, সেজন্য নেত্রী আপনাকে আমি ধন্যবাদ জানাই। মীর কাসিম আলী সাহেব মৃত্যু পথযাত্রী, তিনি ছেলে বসে চিঠি তার ছেলে ব্যারিস্টার আরমানকে দিয়েছিল, যেটা ম্যাডামের কাছে দিয়ে গেছিল তার ছেলে। উনি এদেশের গণতান্ত্রিক আন্দোলনের সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিডিআর এর 57 জন কর্মকর্তা হত্যার উনি সাংবাদিক সম্মেলন করে প্রটেস্ট করেছিল, কেন তাদেরকে প্রাণ রক্ষা করা হলো না, যদি আর্মিরা সেখানে যেত তাহলে এইভাবে মেচাকা হতো না। উনি প্রটেস্ট করেছিলেন। আলেমদেরকে যখন শাপলা চত্বরে হত্যা করা হয়েছিল উনি সাংবাদিক সম্মেলন করে উনি এটার প্রতিবাদ জানিয়েছেন। এমন একজন মানুষকে নিয়ে আপনারা কথা বলছেন, তার পরিবারকে নিয়ে কথা বলছেন, তার একটা ছেলে মায়ের খাইতে খাইতে মরে গেছে। ইমরান সাহেব বাহিনীর লোক, তারেক রহমানের দীর্ঘ 6 মাস রিমান্ডে নেওয়া হয়েছে, দীর্ঘ 6 মাস রিমান্ডে নেওয়া হয়েছে, 7 দিন 8 দিন 10 দিন 15 দিন করে করে রিমান্ডে নেওয়া হয়েছে। যে আর্মি অফিসাররা এই কোকোকে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে তারা এখনো চাকরিতে বিদ্যমান আছে, আমরা তাদের তালিকা দিয়েছি। সেই তালিকা অনুযায়ী তাদেরকে ইমরান সাহেবদের ফোর্স রিটায়ারমেন্ট করে দিচ্ছে, কারণ ওনারা বিএনপি মাইন্ডেড ছিল, এই জন্য ওনাদেরকে ফোর্স রিটায়ারমেন্ট বাইর করে দিয়েছে সেনাবাহিনী থেকে। আর আমরা আবেদন করার পরও আপনারা বাইর করেন না। তারেক রহমান তাহলে নিরাপদ কিভাবে? যে বাহিনীটার জুতা ছিল না, যে বাহিনীটার পোশাক ছিল না, যে বাহিনীটার ঘরে শোয়ার ঘর ছিল না, 2 বেলা রুটি খাইত, সেই বাহিনীটাকে জিয়া রহমান গর্বের বাহিনী তৈরি করছিল। ফলশ্রুতিতে কি হয়েছে? ওই সেনাবাহিনীর লোকের গুলি করে জিয়া রহমানরা মারছে, মারছে না? আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা আগে শুনতাম প্রবাদ বাক্য কাক কাকের গোস্ত খায় না, এখন দেখলাম কাক খালি কাউয়ার গোস্তই খায় না, কাউয়ার একেবারে পিত্তুশালী সুদ্ধা খায়, নারী বুড়ি সুদ্ধা খায়। এই হলো সেই পৃথিবী যেখানে বসে আমরা কথা বলছি। এই যে সেনাবাহিনী যারা বোল্ডোজার দিয়ে মনির হোসেন রোডের বাড়ি ভেঙে দিয়েছিল, যারা মদের বোতল হাতে তুলে বেগম জিয়ার ছবি ভাইরাল করেছিল, তাদের মতো লোকরা এখন চাকরি করতেছে। ওই সমস্ত লোকরা এসে আপনাদের চ্যানেলগুলিতে বড় বড় কথা বলে, আমরা শুনি তো। এখনো 65 জন অফিসার বিভিন্ন র্যাঙ্কে এই সমস্ত কর্মকাণ্ডের, আমি অন্যের কথা বলি না, জিয়া পরিবারের সাথে যারা অন্যায় করেছে এরকম 65 জন অফিসার এখনো সেনাবাহিনীতে বিদ্যমান চাকরি করতেছে। আর আমরা বলতেছি তারেক জিয়া তার ভাগ মারে দেখতে হেন না, কেমন পোলা। আজকে যে সিকিউরিটির কথা কইলেন আপনি, রেজওয়ানা কইছে, সে তো আইনই পড়েনি। এগুলি আসলে বটতলার উকিল বানাই দিছে উপদেষ্টা, করে এনজিও, বিদেশের টাকা চলে। আর যে আইনটা বহাল করছে ওই যে ইমরান ভাই বলছে যে এই আইনটা তৈরি করতে হলো 1914 সালে শেখ হাসিনা। এই এসএসএফ এর সিকিউরিটি প্রধানমন্ত্রী এবং তার পরিবার এই সুবিধা পাবে এবং সেটা উল্লেখ করা আছে। ঠিক সেই আইনটা 5 তারিখের পরে
বন্ধ ছিল, সেটাকে আবার রিভাইভ করা হয়েছে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার দেখেন, রাহুল গান্ধী কি ভারতের প্রধানমন্ত্রী ছিল? প্রিয়াঙ্কা, সোনিয়া, তিনজনের একজনও তো প্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল না আছে। তারা তিন স্তরের প্রতিরক্ষা বহু পায়, সিকিউরিটি পায়, ব্ল্যাক ক্যাট তাদের সাথে থাকে। কেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পরিবারের সদস্যতা, তাদের জীবন সবসময় বুড়োটার কাছাকাছি থাকে। সেহেতু মোদির বিরুদ্ধে এত কথা ওই পরিবার বলে। মোদি কি এই সুবিধা তাদের কাছ থেকে প্রত্যাহার করে নাই তো? রাহুল গান্ধী তো এই সুবিধা নিয়ে সারা ভারত পদযাত্রা করে, সেখানে প্রশ্ন করে না 150 কোটি দেশের মানুষ, 18 কোটি দেশের মানুষের 4-5 জন প্রশ্ন উত্থাপন করে। কিসের স্বার্থে, কিসের লোভে? হ্যাঁ, যদি আজকে এই পরিবারের উপরে যদি দুর্যোগ না নামত, তার বাপ না মারা যেত, তার ভাই না মারা যেত, তার মা 7.5 বছর জেল না কাটে, তাহলে আপনারা প্রশ্ন করতেন। তারা তো ভাই একটা ভিক্টিমাইজ পরিবার, এই পরিবারটা একটা সুবিধা নিবে। আপনাদের এত গাত্রদাহ কেন? কি কারণে গাত্রদাহ? আমাদেরকে শুধু এগুলি নিয়ে আলাপ আলোচনা করে, এটা হলো আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত করে। ইমরান ভাই শুনেন, কয়েকদিন আগে দেখেন পাকিস্তানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ইমরান খানকে আত্মীয় স্বজন, তার উকিল কাউকে দেখতে দেয় না, সে কোথায় আছে তাও বলে না। কি গসিপিং হলো, MI5 তারা লিখলো ইমরান খানকে হত্যা করেছে, তার লাশ আদিয়ালা কারাগারে নাই, অন্য জায়গায় হস্তান্তর করে নিয়ে গেছে। হাজার হাজার পিটিআর সমর্থক কর্মীরা রাস্তায় নামলো, ইমরান খানের ছেলে এটার প্রটেস্ট করলো, তার বোনরা প্রটেস্ট করলো। এক সপ্তাহ পরে কি দেখা গেল? ফলশ্রুতিতে যখন দেখলো যে চারিদিকে মানুষ রাস্তায় নেমে আসছে, ইমরান সমর্থকরা এবং সাধারণ মানুষ, সরকার বেকায়দায় পড়ে গেছে, তখন বলো যে তোমার তার বোনের পারমিশন দিচ্ছে তার সাথে দেখা করতে। শেষ করবেন। এগুলি হলো একটা গ্রুপ আছে, এরা এগুলি করে সারা পৃথিবীকে অস্থিতিশীল করতে চায়। এই MI5 গ্রুপ এদেশে বাধার ফুট বানাতে চায় এবং সেগুলি দিয়ে তারা রাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে দিতে চায়। একটা তবলি বাহক, লেন্দু দর্জির মতো একটা সরকার বসে চায়, যে সরকার তাদের স্বার্থ হাসিল করতে পারবে এবং তাদের চাহিদাপত্রগুলি মিট আপ করতে পারবে। সেই জন্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করছে, কিন্তু মানুষ হতে পারে নাই। এরা হলো পারফেক্ট ম্যান, এদেরকে অল্পতেই সন্তুষ্ট করা যায় এবং কেনা যায়। এবং এই যে ঢাকায় একজন যে ধরা পড়ছে, সে ভদ্রলোক কইছে তো 160 করে কারা কারা এর লোকে যোগাযোগ করছে, কে কারে কত কোটি টাকা দিছে ইত্যাদি কইছে না। ওই যে কদিন আগে যে ধরা পড়লো, এখনো মনে আছে। হ্যাঁ, যাই হোক, আমি নাম কোনটাই উচ্চারণ করবো। এখন উনি আছে তো, কইছে তো উনি কেটা ওনার টাকা নিচ্ছে। বাংলাদেশের শীর্ষ দল বহুত বড় বড় হাদিস করে, হেবেটারও টাকা নিতে। এই রাষ্ট্রের দিয়ে আপনি এই যে রক্ত ঝরল ছাত্র জনতা, এই যে ত্যাগ, কোথাও আপনাদের ট্রপিক্স হওয়ার কথা দেখেন। সত্য কিন্তু অলওয়েজ সত্য। শেখ মুজিবুর রহমান ছিল 30 লক্ষ শহীদ হয়েছে। গতকালকে ইন্ডিয়ান টিভি, ওই যে ময়ূকের টিভি, এর নাম কি জানি, ময়ূক সাংবাদিক, ওর ওইখানে শেখ হাসিনার পোলাই ছিল,
তো ও কয় যে বাংলাদেশে শহীদ হয়েছে 3 লাখ, না 30 লাখ। দেন সত্য কেমনে প্রকাশ হয়? আসলে কিন্তু মরছে 3 লাখ। ওই কথা জয়ের মুখ দিয়ে বেরিয়েছে এই গতকালকে দেখেন, আবার দরকার হলো ভিডিওটা চেক করে দেখেন। 3 লাখ কইয়া পরে দিয়া কইছে না 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 30 লাখ। সত্যকে কোনো দামা চাপা দেওয়া যায় না। 71 সালে আমার কি কর্ম ছিল, আমরা কই একজন মুরগি সাপ্লায়ার, গরু সাপ্লায়ার, সুন্দরী নারী সাপ্লায়ার, এগুলি অনেকের নামে আমরা বলি না? এগুলো কিন্তু সত্য। যেন কালকে জয় স্বীকার করছে যে 30 লক্ষ না 3 লক্ষ মানুষ মরছে। 71-এ শহীদ হয়েছে 3 লক্ষ। হাতিনার পোলা স্বীকার। আপনাদের উপরও আল্লাহর গজব নাজিল হবে। আপনারাও একদিন কিন্তু নিজেরাই এই কথাগুলি স্বীকার করতে বাধ্য হবেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বোয়ালের আন্ডা বোয়ালে ভাঙে। আপনাদের আন্ডা আপনারা ভাঙবেন, আমরা ভাঙার দরকার। আমরা ধৈর্য ধরি। তো জানেন ব্যক্তিগত হবে। তো সেইখানে তো আমার মনে হয় যে বিএনপি থেকে জামাত এগিয়ে আছে। যেমন আপনি প্রোপাগান্ডা বট বাহিনী বলা হয় যে জামাতের বট বাহিনী অনেক, বা ফেক আইডি অনেক খোলা হচ্ছে, সেটা একটা। আরেকটা হচ্ছে যে ইসলাম ধর্মকে ব্যবহার করার বিষয়টা, মানে জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিলে সরাসরি ভেস্তে যাবে, এরকম অনেক কিছু, জান্নাতে যাবে, এরকম অনেক কিছু বলা হয়। তারপরেও কেন জামাতকে আপনারা এত জনপ্রিয় মনে করছেন? না আসলে আপা যেটা ওই যে বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাবে, এগুলি মূর্খ লোকের জন্য হয়তো অ্যাপ্লিকেবল, যারা বোঝে না বা এখন ওই সমস্ত চলে না। আমি যেটা মনে করি জামাতের পপুলারিটিটা বাড়ার কারণ একটাই, সেটা হলো বিএনপি ক্ষমতায় ছিল 3 বার, আওয়ামী লীগ তো 3 বার ছিল, এবং পরপর 3 বার, এবং আগেও ছিল, এবং সবাইকে দেখছে তারা। জাতীয় পার্টি ছিল। অ্যাকচুয়ালি আমি তো আপনাকে টেস্ট করি নাই। আপনাকে যদি আমি চেয়ারে না বসাই, আপনি কিভাবে কি বিহেভ করবেন আমি তো জানি না। কারণ আপনার ক্ষমতায় না গেলে মানুষকে বোঝা যায় না, মানুষকে ক্ষমতা না দিলে বোঝা যায় না। এই জন্য হয় কি, যখন আপনি টাকা হয়, অনেকের দেখবেন টাকার গরমে সে ওই মানে যা ইচ্ছা তাই করে, মানে সব কিনে ফেলতে চায়। আবার অনেকে আছে ক্ষমতার গরমে মানে প্রভাবে সে সবকিছুই ধরাকে সরাজ্ঞান করে। এটা হলো হিউম্যান টেন্ডেন্সি, এবং বাঙালির মধ্যে এটা খুব বেশি। তবে জামাতের যারা শিক্ষিত এবং যারা মানে ট্র্যাডিশনাল রাজনীতিতে বিশ্বাসী, জামাতে কিন্তু ইনফিল্ট্রেশন হয়েছে। জামাত কিন্তু একেবারে যে আপনার ওই নিচের থেকে রাজনীতি করে সবাই উপরে আসছে ওইরকম না। জামাতে কিন্তু প্রচুর যারা আছে এখানে, কিন্তু আমি আপনাকে খোলামেলাই বলি, এরা অনেকেই আছে লেখাপড়া, বিশেষ করে যেটা উচ্চ শিক্ষা একটা শ্রেণীর উপরের লেভেলে আছে, কিন্তু আপনি যদি ডাউনে যান তাদের মধ্যে কিন্তু মাদ্রাসা ভিত্তিক লেখাপড়া, এবং তারা মনে করে কোরআনের লেখাপড়া বা মাদ্রাসা লেখাপড়াই যথেষ্ট। আসলে আপনি যদি উদার চিন্তা তৈরি করতে চান, উদার মানসিকতা, মন মানসিকতা, আপনি যদি লিবারেল থিঙ্কিং চান, আপনার হরাইজনটা বড় করতে চান, আপনি স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিং করতে চান, পলিটিক্যাল ব্যাপারগুলি, এগুলি কিন্তু জামাতে এলিট ক্লাস আছে, একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, কিন্তু এটা কিন্তু মিড লেভেলের পরে, এবং বা মিড লেভেল থেকে আমি দেখছি অত ওয়াকিবহাল না। আপনি এখন জামাতে কারা আসে, আপনি কথা বলতে কারা? আপনি দেখবেন কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বা মানে আমি ওই টাইপের, ওই লেভেলের তারা। এখন এদের ব্যাকগ্রাউন্ড মানে একাডেমিক্যালি অনেক স্ট্রং। অনেকেই দেখবেন জেনারেল লাইনে লেখাপড়া করা। আর যারা এগুলি আপনি দেখবেন উগ্র কথাবার্তা বলে, ওই ধরনের কথা বললেন না যে ভেস্তে চলে যাবে, এগুলি বলে অর্ধশিক্ষিত, বা যেগুলি আমরা তো শিশির মনিরকেও বলতে শুনি যে যখন উনি বলেছেন শিশির মনিরের আমি কথা শুনছি, আমি যেগুলি শুনছি, আমি ওনার কথার মধ্যে অত কিছু আমি দেখি নাই খারাপ কিছু। তবে লিমিটেশন, আপা কেউ তো আর পারফেক্ট না। এখন আপনার দলীয় দৃষ্টিকোণ থেকে অনেকে কথা বলে দলের স্বার্থে, আবার বিরোধী দলের কিভাবে একটু খাটে করা যায়, এটা রাজনৈতিক কিছু প্রজ্ঞার অভাব থাকে, আবার কিছু থাকে এটা হলো বিদ্বেষ বা রাজনৈতিক মানে যেটাকে বলে শত্রুতা, প্রতিযোগিতা। আপনি যদি ভালোবাসায় বলেন, তা আমি তাকে একটু খর্ব করতে পারলে তাহলে আমার ক্রেডিট।
এখন যুক্তি দিয়ে সুন্দর করে কথা বলে। ব্যারিস্টার শাহরিয়ার কবির একজন দেখলাম সুন্দর করে কথা বলে, অনেক কিছুই বলে এবং ভেরি ইনফরমেটিভ। এখন এটা জামাতের যারা কথা বলে বা আসে, ওরা কিন্তু প্রিপারেশন নিয়ে আসে কথা বলে যখন, হ্যাঁ, এবং অনেকে কিন্তু এই প্রিপারেশন নেয় না। বিশেষ করে আমি আওয়ামী লীগের লোককে দেখছি অন্ধভাবে কথা বলে, ও যা ওর নেতা বলে দিচ্ছে ওইভাবে কথা বলবে। আপনি ওরে ওই কোরআন হাদিস তো ভালো কথা, ও যদি এখন শেখ মুজিবকে এনে সামনে হাজির করেন তাও বিশ্বাস করবে না। শেখ মুজিব ধরেন, এই যে আমার ভাই বলল যে শেখ হাসিনা যেটা অর্জন করেছে সেটা হলো ঘৃণা, আর খালেদা জিয়া এত অত্যাচার এত জুলুমের পরে সেটা অর্জন করেছে ভালোবাসা। দেখেন ওরা জোর করে তাকে মা বানাতে চায়, শেখ হাসিনাকে তারা বানাতে চায় মা, কিন্তু বাংলাদেশের মানুষ বলে তুই মা না, তুই হলো ডাইনি। এখন তাকে এদেশের এখন আওয়ামী লীগের নেতারা দেখলাম অনেক কথা বলে দেশ রত্ন। আমি বলতে ভারত রত্ন বল, দেশ ঠিক আছে, দেশটার নাম ভারত হোক। এখন নাহলে ভারত রত্ন না হলে ভারত কেন তাকে দিবে না? আমরা কি অনুপ চেটিয়াকে দেই নাই ওই একই প্রত্যাপন চুক্তিতে? আমরা কি পেয়েছি? এখন আপনি দেখেন যুদ্ধের সময় সজীবদের জন্ম ঢাকা সিএমএসে, সজীবদের জন্ম ঢাকা সিএমএসে। এখন পাকিস্তানিদের সাথে যদি সম্পর্ক ভালো না থাকতো, এই সেনাবাহিনী গাড়িতে কারফিউর মধ্যে কেমনে তাকে ওখানে নিয়ে সিএমএসে চিকিৎসা করছে, হাসিনা কিভাবে বাচ্চা জন্ম দিচ্ছে বলেন। এখন এই যে মোনাফেক, এই যে গাদ্দার, এরা দুই দিকে ব্যালেন্স করছে। যদি পাকিস্তান টিকে যায় তাহলে আমি বিপদে না পড়ি, মানে আমি তো অ্যাটলিস্ট পূর্ব পাকিস্তান এই সাইডটার হেড হইতে পারবো, প্রধানমন্ত্রী হইতে না পারি। আর যদি ভেঙে যায়, যদি না টেকে, তাহলে আমি তো প্রধানমন্ত্রী হয়ে যাব। এখন আপনি একেবারে কি আপনাকে এই দেশটাকে রাজনীতিটা নষ্ট করছে। আপনি দেখেন তাপসের ইনভলভমেন্ট, দেখেন বিডিআর কিলিং এ। আপনি এখন আপনি যেটা বললেন এই যে বিডিআর এর আমাদের, এটা তো আমরা আগে জানি আপা, আপনি টকশোতে আপনার সাথে কথা বলেছি আমরা, আপনার হয়তো খেয়াল আছে কিনা জানেন। তা আমরা কিন্তু এই যে রিপোর্ট বের করছে এইটা তো ওনারা কি বলবে এগুলো তো আমরা আগেই জানি। আমি তো চিনি অনেককে, আমরা তো জানি, আমরা নাম বলি নাই তাদের নিরাপত্তার জন্য। এখন আমরা এগুলোতেও ভিতরে ছিলাম। খালেদা জিয়ার বাড়ি থেকে খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হয়, আমি তো দাঁড়ানো ওই মহিলা রোডে, আমি দূর থেকে দাঁড়িয়ে, আমি আমার ওইখানেই বাসা ছিল পাশে, আমি সিভিল ড্রেসে দাঁড়িয়ে দেখতেছিলাম, গেঞ্জ ড্রেস পরা, কিন্তু আমরা ছিলাম হেল্পলেস। সেটা আরেক জিনিস। আবার কিছু অফিসার আপনার দেখবেন বিদেশে গেছে, হাসিনার আমলে তারা বেনিফিট নিয়েছে, বিদেশে গেছে, আবার এখন বড় বড় কথা বলে বিএনপির, মনে হয় তারা বড় বিএনপি হয়ে গেছে। এরকম লোক আছে, কিন্তু অফিসার আছে, আমরা দেখতেছি ডাবল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার আছে। কারণ এখন হয় কি, এগুলি দেখেন বিএনপির রাজনীতিতে হয়তো ভুল আছে, দূরদর্শিতার অভাব আছে, কিন্তু বিএনপির রাজনীতিতে সততা আছে। জেনারেল দিয়ে সৎ ছিল, খালেদা দিয়ে সৎ ছিল, ফ্রডগিরি করে নেই, মিথ্যা কথা বলে নেই, বাটপারি খিচারি করে নেই। জিয়াউর রহমান ঘোষণা দিচ্ছে, প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। শেখ মুজিবের তারা বলে যে ইয়া, কিন্তু সে কোনো রেকর্ড নাই, প্রমাণ নাই, কিন্তু ওইটা নিয়ে সে বলে ইতিহাস। এখন দেখেন লাস্টে টেকে নাই। এখন আজকে শেখ মুজিবের মতো একটা মানুষের পরিবারকে এদেশ থেকে আত্মীয় স্বজন সহ ভেঙে যেতে হয়েছে। আপনি যদি আরো দেখেন কিছু মিডিয়াতে আসছে, আপনি দেখবেন ট্র্যাক করা, ওই রেকর্ড করা, শেখ সেলিম কথা বলতেছে অ্যাবাউট ওমানাইজিং একটা মহিলার সাথে, প্রফেসর তাকে খারাপ প্রস্তাব দিচ্ছে। লম্পট একটা পরিবার। তো এই যে এই সমস্ত নোংরা চরিত্রের, এটার সাথে শেখ হাসিনার সাথে এরকম মানে যেটা কম্পিটিশন, এগুলো পারবে না, এগুলি পারার মতো এই দেশে কেউ নেই। আপনি দেখেন এরশাদ সাহেবকে আপনি স্বৈরাচার বলেন, এরশাদ সাহেবের মুখ দিয়ে কোনোদিন খালেদা জিয়া সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে বা শেখ হাসিনা সম্পর্কে একটা দেখেন তো আপনি অশ্লীল ভাষায় কোনো কথা শুনছেন কিনা? আর আসলে হয় কি, কিছু শালীনতা লাগে। সেই জন্য আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। এবং আজকে দেখেন ওনার কার কিছু হয় না, খালেদা জিয়া কার কিছু হয় না, উনি দীর্ঘদিন রাজনীতিই নাই বলতে গেলে। তারপর দেখেন মানুষের ভালোবাসা উপচে পড়তেছে, প্রকাশ পাচ্ছে। তো এই জন্য আমি মনে করি আমাদের যেটা বলে বিডিআর এর লুকানো, এটা লুকানোর কিচ্ছু নাই, কিচ্ছু লুকাবে না। এটা একটা স্টেটমেন্ট পরে আসবে, চাপ প্রেশার থাকবে। ইন্ডিয়ার নাম অলরেডি বের হয়ে গেছে, কারা কারা ছিল 24 জন না 25 জন তাও জানি সবাই। 2 জনের নাম শুটার কারা তাও আছে, এনএসজির কারা সেও আছে। সুতরাং মোদির গার্ড সেটারও নাম আসছে। সুতরাং এখানে আর হাইড অ্যান্ড সিকের কিছু নাই, এটা অলরেডি গোল করা হয়ে গেছে। এখন আমাদের সরকারকে এই সামাল দিতে হবে, আসবে তারা ভালো বুঝবে কিভাবে কি করবে। ধন্যবাদ আপা।
অসংখ্য ধন্যবাদ। ইসমাইল সম্রাট, আপনাকে দেখতে পাচ্ছি না। যে আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপির প্রার্থিতা ঘোষণা করা হলো, যারা জোটে ছিল তাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না আজকে বলেছেন যে বিএনপি কারো সাথে জোটে কারো সাথে না বসেই নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে। তো এই ক্ষেত্রে আসলে বিএনপি বা জোটের ক্ষেত্রে কি প্রভাব পড়বে এবং কি ধরনের পরিবেশ ক্রিয়েট হতে পারে নির্বাচনের আগে? জি আপা, দেখুন আসলে আমি আমার প্রথম বক্তব্য আমি জোটের বিষয়টা বারবার বলেছি যে আসলে আমি মনে করি এখনো পর্যন্ত বিএনপি যে দায়িত্বশীল রাজনীতি করে বা জোটের প্রত্যেকটা নেতা কর্মীর সাথে এবং জোটের রাজনৈতিক দলগুলোর সাথে যে কমিটমেন্ট তারা দিয়েছে যখন যুগপৎ আন্দোলন সৃষ্টি হয়েছে, যে জোটবদ্ধ প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা মূল্যায়ন করবে, একসাথে নির্বাচন করবে, একসাথে সরকার গঠন করবে, একসাথে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মনে একজন করি দর্শক না যে প্রশ্ন বিএনপি করেছে রেজা কিবরিয়াকে নিয়ে, সেটাও একটু বলবেন আর কি। রেজা কিবরিয়া কে যে নমিনেশনের প্রার্থিতা ঘোষণা করলো সেটা নিয়ে একজন দর্শকও জানতে চেয়েছে, আমাদেরও প্রশ্ন। আমি মনে করি না যে আসলে বিএনপি এই নীতির বিরুদ্ধে কোনো আচরণ করবে। এটা এখনো পর্যন্ত আমার বিশ্বাস যে তফসিল ঘোষণার আগে বা পরে এই জিনিসটা সমাধান হবে। জোটের প্রত্যেকটা দলের সাথে আলোচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিএনপির পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে। আর একটা বিষয় দেখুন, ডক্টর রেজা কিবরিয়া সাহেব, তিনি আমি মনে করি যে স্বৈরাচার বিরোধী যে আমাদের যে আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, ওইখানে উনার খুব একটা বেশি ভূমিকা আমি দেখতে পাইনি। তো এখন একটা ব্যক্তি বা একটা সংগঠন যদি বিএনপির সাথে ধরেন এখন নতুন করে আসে 5 তারিখের পরে বিএনপিতে যোগ দেয় বা বিএনপি আপকামিং ক্ষমতায় যাবে, এজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি, আমাকে আসন দিবে, তো এটা আমি মনে করি যে তার একমাত্র ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির একটা উপায়। এবং দল হিসেবে এই ধরনের কাজ করা বিএনপির জন্য আমি মনে করি যে তাদের দূরদর্শিতার অভাব। কারণ ওই আসনে, যে আসনে আপনি অন্য একটা লোক নতুন যোগ দেওয়ার পরে তাকে আসনটা ছেড়ে দিবেন, কিন্তু সেই আসনে গত 17 বছর যেই পরীক্ষিত নেতা কর্মী আপনার দলের বা জোটের বা বাহিরের যারা কাজ করেছে, তাহলে তাদের কি হবে? তো এটা আমি মনে করি যে রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং এর ফল নির্বাচনে পড়বে। মানে প্রত্যেকটা আসনে যদি আপনি ধরেন বাইরের থেকে কেউ যোগ দিলে তাকে যদি আপনি আসনটা ছেড়ে দেন, তাহলে ওই আসনটা সত্যিকার অর্থে যারা সত্যিকার অর্থে ত্যাগী নেতা কর্মী ছিল তাদেরকে অবমূল্যায়ন করা হয়। তো আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কালচার এবং চর্চা থেকে বিএনপি কে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে রাজনীতিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। এটা আমি মনে করি যে প্রত্যেকটা দলেরই উচিত, শুধু বিএনপির না। এখন ধরেন আমি জন অধিকার পার্টি করে আমার আমার দলে যদি অনেক বড় একজন নেতা এসে যোগ দেয়, আমি যদি উনাকে সে আসনটা ছেড়ে দিই, অথচ যেই কর্মীটা যে নেতাটা আমার ওই আসনে দীর্ঘদিন ধরে কাজ করছে আমি তাকে অবমূল্যায়ন করলাম, এটা তো আমি মনে করি যে দ্বিচারিতা হলো। অর্থাৎ যারা নিজেদের ধরেন নেতাকর্মীর সাথে দ্বিচারিতা আচরণ করবে, জনগণ তাদেরকে পজিটিভলি কতটুকু নিবে সেটা আসলে জনগণই জানে, বা ওই আসনের সাধারণ মানুষ কাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেটা আমি মনে করি ওই আসনের সাধারণ মানুষ এবং ভোটারদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় যে সত্যিকার অর্থে আমার ইচ্ছার বিরুদ্ধে আমি একটা প্রার্থীকে ভোট দিচ্ছি। তো এটা আমি মনে করি যে বড় দলগুলোর এটা মাথায় নেওয়া উচিত এবং এই ধরনের কাজ থেকে আমি মনে করি যে যদি বেরিয়ে আসতে পারে 5 তারিখের পরে, এটাই হচ্ছে আমাদের অর্জন। 5 তারিখের পরে আমাদের অর্জন হচ্ছে সত্যিকার অর্থে আমরা বলেছি যে কোনো বৈষম্য হবে না, কোনো রাজনৈতিক দলের ভিতরেও কোনো বৈষম্য হবে না। আবার আমি যখন জোট করব সেখানেও আমার অন্য দলগুলোর সাথে আমার কোনো বৈষম্য হবে না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভ করেছি। তো এটা আমাদেরকে বারবার ভুলে গেলে চলবে না এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র, বৈষম্য বনাম বৈষম্যহীন, এই যে আমাদের দিল্লি বনাম ঢাকা, এই যে আমাদের স্লোগানগুলো কিন্তু স্পষ্ট ছিল। তো ঢাকার বিজয় হয়েছে, দিল্লি পরাজিত হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে, স্বৈরাচার পরাজিত হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবো আমরা। যে বৈষম্য হাসিনা করেছে সেই বৈষম্য বাংলাদেশে আর হবে না। তো এই জিনিসগুলো আসলে সেটেল হয়ে গেছে, কিন্তু তারপরেও ধরেন ঘুরে ফিরে সেই জিনিসগুলো আসতেছে। আমি দেখছি যে বিএনপি যে প্রার্থীতা ঘোষণা করেছে সেখানে অনেক আসনে অসন্তোষ দেখা দিয়েছে, যে সত্যিকার অর্থে যারা ধরেন ত্যাগী প্রকৃত নেতা কর্মী সেই দলের, সেখানে তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই। এখন কোন কারণে দেওয়া হয় নাই, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে, সেটা আসলে দল হিসেবে বিএনপি আমি মনে করি যে প্রকাশ করবে। কিন্তু আমাদের যেটা বলার, আমরা সেটা বলবো শুধু যে কোন দল যেন তার কোন ত্যাগী নেতা কর্মীদের সাথে বৈষম্য না করে, এটা 5 তারিখের পরে আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। অর্থাৎ এই তরুণ প্রজন্ম, এই জেনারেশন জি এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সাংঘর্ষিক এমন কোন বিষয় যেন কোনো বড় দল বলেন ছোট দল বলে কোনো রাজনৈতিক দল যেন চর্চা না করে, সেটাই আমাদের অনুরোধ।
এবং আমি মনে করি যে এটা আসলে চূড়ান্ত প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এই জিনিসগুলো আপনি দেখবেন যে অনেকাংশে সেটেল হয়ে যাবে। এখনো কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হয় নাই। তো হুম, এর জন্য আমি মনে করি কারো হতাশার কোনো বিষয় না, এবং আগামী দিনে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের আসলে সত্যিকার অর্থে স্বাধীনতা সার্বভৌমত্ব, আমি আবারও রিপিট করলাম যে আসলে এখনো পর্যন্ত কিন্তু শঙ্কামুক্ত নয়। আমরা শুধু একটা তফসিল দেখছি, একটা নির্বাচন দেখছি, ব্যাপারটা কিন্তু এমন না। এই নির্বাচনটা, এই তফসিলটা অনেক চ্যালেঞ্জিং। এই নির্বাচনটা শুধু একটা শক্তি না, আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে এই নির্বাচনটা করতে হবে। এই তফসিলটা নির্বাচন কমিশনকে জনগণের কাছে এই তফসিলটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে কতগুলো ধরেন বাধা, কতগুলো প্রতিবন্ধকতা ওভারকাম করে এই নির্বাচন কমিশন এবং ইন্টেরিয়র গভর্নমেন্ট শেষ পর্যন্ত যেতে পারবে, জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত চূড়ান্ত সাফল্য লাভ করতে পারবে। আমি মনে করি এটা এখনো পর্যন্ত শতভাগ চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনি যতই বলেন যে বাংলাদেশে এখন স্থিতিশীল অবস্থা বিরাজমান, বাংলাদেশে একটা তফসিল হবে, একটা নির্বাচন হবে, না, এই জিনিসটা সত্যিকার অর্থে চ্যালেঞ্জিং বিদায় আমাদের প্রত্যেকটা রাজনৈতিক নেতা কর্মীদেরকে সচেতন থাকতে হবে, নাগরিকদেরকে সচেতন থাকতে হবে। জনগণের অধিকার, ভোটাধিকার, জনগণের সরকার, এই প্রশ্নে অবাধ নিরপেক্ষ নির্বাচন, অর্থাৎ আমরা ১/১১ সময় যে নির্বাচন দেখেছি, সেরকম এই একটা ৫ তারিখের পরে আমরা সেই ধরনের কোন নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না। এটা একেবারে স্পষ্ট। কারণ হাসিনার সাথে আমাদের যে দ্বন্দ্বটা ছিল, সেটা হচ্ছে হাসিনা তার মতো করে নির্বাচন করেছে, ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচন করেছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা সরাসরি জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, বহিঃশক্তির আপনার প্রভাব মুক্ত সত্যিকার অর্থে বাংলাদেশে যে নির্বাচন হওয়া দরকার, আমরা সেই নির্বাচন চাই। তো সেটা এখনো পর্যন্ত কিন্তু শঙ্কামুক্ত না, আমি মনে করি। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আমি মনে করি যে এই বিষয়গুলো বিএনপির দায়িত্ব নিয়ে সেটেল করা উচিত। জোটের প্রার্থীদের বা যাদের সাথে বিএনপি দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করেছে, তাদের জায়গাটুকু আমি মনে করি যে ছেড়ে দিয়ে বড় দল হিসেবে বিএনপি তার উদারতা দেখাবে এবং সেই জায়গাগুলো সুরা হবে, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে মনির ইসলাম রবি ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ ১ মিনিটে শেষ করবেন। আমার তো দর্শকের প্রশ্ন আছে, হুম। সেগুলো নিয়ে একটা সময় লাগবে। জি, প্লিজ। তো আমরা চাইছিলাম যে কথা আজকে আমাদের দেশে প্রচলিত আছে, এই রক্ত দেওয়ার পরে ছাত্র জনতার, আমরা পরিবর্তিত একটি বাংলাদেশ দেখতে চাই। আর সেটা দেখতে হলে কি হবে? ভালো মানুষগুলিকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। তো ভালো মানুষগুলিকে রাজনীতিতে নিয়ে আসতে হলে কি করতে হবে? আমরা যারা পুরোনো দল আছে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আপনারা একদিকে ঘি চাইবেন, আবার অন্যদিকে ভিন্ন কথা বলবেন। এটা তো রাজনীতির শিষ্টাচার বলে আমি মনে করি। এটা যে কিবরিয়াকে নিয়ে যে প্রশ্ন উত্থাপন হচ্ছে, তিনি যে পর্যায়ের লোক বা যা প্রয়োজন ম্যাটেরিয়াল একটা লোকের কাছে থাকা, একটা দল যখন ক্ষমতা যেতে চায় বা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করে, তখন ওই ধরনের লোকগুলিকে সন্নিবেশিত করতে হয় রাজনীতিতে। যদি পরবর্তী সরকার হয়, এই ধরনের জ্ঞানী গুণী লোকদেরকে সরকার পরিচালনার জন্য প্রয়োজন হয়। আমরা মনে করি যেহেতু আমরা ভালো কিছু পাওয়ার জন্য এত মানুষ রক্ত দিয়েছে, তো আমরা একজন ভালো সুশিক্ষিত, IMF এ চাকরি করেছেন, বিশ্ব ব্যাংকে চাকরি করেছেন, তার বিশাল জ্ঞান আছে অর্থনীতির উপর, ডক্টরেট করেছেন, এই বিবেচনায় আমরা রেজা কিবরিয়াকে নমিনেশনটা দিয়েছি। ২ হলো একজন প্রশ্ন করছেন, প্রশ্নকর্তার কথা। দেখেন ভাই, পিনাকি আর আমি দুজনই ছাত্ররা, একই ছাত্ররা সংগঠনের ছাত্ররা। পিনাকি সাহেব যে কথাগুলি ফ্রান্সে বসে বসে কয় আপনারা শুনেন, ওই যে স্কুল থেকে সে শিক্ষা গ্রহণ করছে, ওই স্কুল থেকে কিন্তু আমিও শিক্ষা গ্রহণ করছি। তো উনি যেভাবে বলে, আমি কিন্তু ওই স্কুল থেকে এগুলি লেখাপড়া করে আসছি, আমি কিন্তু বলতে পারি। তো ওনারা আমাদের মধ্যে পার্থক্য, উনি যেভাবে বলতে পারে আমরা ওইভাবে বলি। যে প্রশ্নকর্তা এই কথা বলছেন তাকে আমি উদ্দেশ্য করে বলি, ওর বাবা শ্যাম বাবু
শ্যাম ভট্টাচার্য, পিনাকির বাপ, উনিও উদীচীর সদস্য ছিল, আমিও উদীচীর সদস্য ছিলাম। খালি পিনাকির লোকের রাজনীতি করছি তা না, তার বাপের লোক রাজনীতি করছি। অতএব ভাই, আমি যে কথাটা বলছি যে এনডিটিভিতে জয় বলতে 3 লক্ষ শহীদ হয়েছে, পরে 30 লক্ষ, ওর নানা ওয়ের ভূমি করছিল। যদি আপনি ওটার ব্যাখ্যা দিয়ে এখন 1,71,000 মরছে, একজন মরছে, আমার কিছু আসে যায় না, বক্তব্যটা তো আমার না। জয় বলছে সে কথাটা আমি এখানে উদ্ধৃতি করছি। এটা নিয়েও আপনাকে কিছু অ্যালার্জি আছে কথা বলতে। এই ধরনের লোকরা সব MIT 5 থেকে ট্রেনিং নিছেন, বাধারপুট বাহিনী, আমরা আপনাদেরকে চিনি। সেহেতু আপনাদের এগুলি বলা হলো ইচ্ছাগতভাবে। ধর্ম নিয়ে রাজনীতির আজকে যে কথা বলছে, জামাত তো সেকুলার পার্টি, ধর্মের পার্টি। জামাতের সাথে এখন ইসলাম যায় না। জামাত 300 আসনে একজন হিন্দু, যিনি সনাতন ধর্মের লোক, তাকে নমিনেশন দিয়েছে। সেহেতু জামাতের সাথে তো ইসলাম যায় না। আমার দেশের ইসলাম বা মুসলমানরা কেন বোকার মতো সেখানে ঘুরছেন? আমি দয়া করে ওনাদের কাছে প্রশ্ন রাখি। যেই দলে একজন সনাতন ধর্মের একজন হিন্দুকে নমিনেশন দেয়, আর সেই দল এই দেশে ইসলাম কায়েম করবে, তাদের পক্ষে আপনারা কথা বলেন। যে সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই বিসমিল্লাহ এখন উঠে গেছে। রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, সেটা এবার সংস্কার কমিশন বাতিল করে দিচ্ছে। তারা থার্ড জেন্ডার নিয়ে আসছিল। আপনারা খেয়াল রাখবেন, দেখেন আমাদের অনেক ইতিহাস আছে যেগুলি না বললেই নয়। আমাদের নবীর রওজা মদিনাতে ভেঙে দেওয়া হয়েছিল। হোসেন ইবনে নুমায়ের বলে একজন সাহাবী, তার নেতৃত্বে এই মাজার ভাঙা হয়েছিল। কারা ভাঙছিল? তৌহিদি জনতা। সেখানে কোনো ইহুদি ছিল না, নাসারা ছিল না, কোনো নাস্তিক ছিল না, সবাই আমরা মুসলমান ছিলাম। এই লোকের নেতৃত্বে মক্কা শরীফে আগুন দেওয়া হয়েছিল, কাবা শরীফ। সেখানে কোনো নাসারা, ইহুদি, খ্রিস্টানরা দেয়নি। এই মুসলমানরাই তৌহিদি জনতার নামে কাবা ঘরে আগুন। ধর্মকে ব্যবহার করে রাজনীতি না করাই ভালো। ধর্ম ধর্মের জায়গা থাকেই ভালো। তবে আমি অনুরোধ করবো জামাতকে, যেহেতু আপনারা একজন বিধর্মীকে, আপনাদের ভাষায় বিধর্মীকে নমিনি করেছেন, তাকে একটা আসনে আপনাদের প্রার্থী ঘোষণা করেছেন, অতএব ইসলামটা কেটে দিয়ে জামাত রাখেন, আর ইসলাম দিয়ে বন্ডামি আপনারা করবেন বলে আমি আশা রাখি যে আপনারা করবেন। এই বন্ডামি মানুষ বুঝে, সেহেতু